আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। নতুন ক্লাসে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি আসাদুজ্জামান আসাদ, দ্য মেন্টরস টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে। সো ইংরেজি শেখার ব্যাপার নিয়ে চিন্তিত আছেন, অনেকে আছেন। তো সহজে ইংরেজি শেখার বিষয় নিয়ে যদি চিন্তিত হয়ে থাকেন তাহলে বলবো যে সহজেই যদি ইংরেজি শিখতে চান তাহলে তার সমাধান রয়েছে আমার হাতে। দেখতে পাচ্ছেন না বোধহয়? ও এই তো, স্পোকেন ইংলিশের বুক খুব সহজ করে উপস্থাপন করা হয়েছে। এই বইটি সংগ্রহ করবেন, বাট এই বইটি পড়লে ইংরেজি শিখে যাবেন তা কিন্তু নয়। প্রায় ভিডিওতে আমি বলে থাকি, আজকেও বলতে চাচ্ছি, যারা নতুন আছেন তারা ধারণাটা নেবেন, আর যারা জানেন তারা তো জানেনই। এনিওয়ে, বইটি নেবার পরে বইটির লেসনের ভিডিও ক্লাসগুলি খুব সহজ করে আমাদের ইউটিউব চ্যানেলে সিরিয়ালি সাজানো আছে। আপনাকে সিরিয়ালি প্র্যাকটিস করতে হবে দেখে দেখে, শুধু বই পড়লে হবে না। বাচ্চাদের মতো রিডিং পড়তে 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 চলে গেলেন, নো বেনিফিট, কোনো লাভ নাই। তাহলে বইটি সংগ্রহ করার পর এই বইয়ের লেসনের ভিডিও ক্লাসগুলি আপনারা সিরিয়ালি প্র্যাকটিস করবেন। যে এই ভিডিও ক্লাসগুলি সিরিয়ালি সাজানো আছে, একটা কোর্স কমপ্লিট হবে বাসায় বসে ইনশাল্লাহ। তো যদি সত্যি খুব সহজে ইংরেজি শিখতে চান, নো মোর টেনশন, আর কোনো চিন্তা নাই। আপনারা এই বইটি সংগ্রহ করবেন আমাদের সাথে যোগাযোগ করে, কারণ এটা আমাদের কোর্সের বই, তাই এটা বাজারে বা বাইরে পাওয়া যায় না। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করুন, বই অর্ডার করুন, বই সংগ্রহ করুন। ভিডিও ক্লাসগুলি আমাদের ইউটিউব চ্যানেলে সাজানো আছে। প্রত্যেকটি ক্লাস লেসন ওয়াইজ আপনাকে সিরিয়ালি প্র্যাকটিস করতে হবে এবং বাসায় বসেই ইংরেজি সহজে শিখতে পারবেন। আশা করি যারা দুর্বল তারাও পারবে, তার কারণ এই বইটিতে আপনি কিন্তু বাংলা উচ্চারণ পাচ্ছেন, পাশাপাশি বাংলা অর্থ পাচ্ছেন। সো ছোট বাচ্চারাও এই বইটি পড়তে পারে, বিশেষ করে 4-5-এ যারা পড়ে। আর যারা দুর্বল তাদের জন্য তো অনেকটাই সহজ। তো যাই হোক, বইয়ের কথা আমি শেষ করলাম, এবার মূল ক্লাসের কথা বলছি, ঠিক আছে? বলেছিলাম যে সহজ করে ইংরেজি বলবেন, ভাঙা ভাঙাভাবে বলবেন, কারণ আপনি দুর্বল, আপনি এক্সপার্ট নন। আর যেহেতু এক্সপার্ট নন, আপনাকে দুর্বল হিসেবে ইংরেজি বলতে চাইলে খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাগুলি, কাজে লাগবে ইনশাআল্লাহ। সকালে কী খেয়েছেন? স্যার সকালে আমি আলু ভর্তা খাইছি আর ডিম ভাজি খাইছি। শীতের সকালে আলু ভর্তা ডিম ভাজি মাঝে মাঝে ভালোই লাগে, তবে রেগুলার খাওয়া যাবে না, ঠিক আছে? তৈলাক্ত জিনিস যেহেতু ডিম, তো এই কারণে, তবে রেগুলার খেতেও পারেন, সেই ক্ষেত্রে সিদ্ধ করেও খেতে পারেন। তো এটা গেল খাবারের পরামর্শ। বাট আপনি বললেন যে আমি সকালে আলু ভর্তা ডিম খেয়েছি। আমি বললাম, এই হোয়াট ডিড ইউ ইট? কী খেয়েছিলে? বা হোয়াট হ্যাভ ইউ ইটেন? কী খেয়েছো ইন দ্য মর্নিং টুডে? প্রশ্নটা কী বললাম? যে টেক এ লুক, খেয়াল করুন, দেখুন। বললাম যে হোয়াট ডিড ইউ ইট বা হোয়াট হ্যাভ ইউ টেকেন। হোয়াট হ্যাভ ইউ টেকেন ইন দ্য মর্নিং, মানে কি? ব্রেকফাস্ট। ইন দ্য মর্নিং সকালের খাবার আমরা তো বুঝি, ইন দ্য মর্নিং। এই যে বাক্যটা লিখলাম, তাই না? এটা একটা কোশ্চেন। হোয়াট হ্যাভ ইউ টেকেন ইন দ্য মর্নিং, সকালে তুমি কি নিয়েছো? টেকেন মানে নেওয়া, তাই না? টেক টুক টেকেন আসলে খাওয়া অর্থে বলা যেতে পারে। তো হোয়াট হ্যাভ ইউ টেকেন ইন দ্য মর্নিং, সকালে তুমি কি খেয়েছো? আপনি বলে যে আমি আলু ভর্তা ডিম খাইছি। তো এখন আলু ভর্তা ডিম আমি যে খেয়েছি, এখন আপনাকে উত্তর করতে হবে যে আই হ্যাভ টেকেন আলু ভর্তা। এবার আলু ভর্তা ইংরেজি কি, এই নিয়ে ঝামেলায় পড়ে গেছেন, ঠিক আছে? এখন আলু ইংরেজি পটেটো, ভর্তা ইংরেজি হচ্ছে না, তো বলেন যে পটেটো ভর্তা। আপাতত বলে কথা চালিয়ে যান, থেমে গেলে তো থেমেই গেলেন, কথা থেমে গেল। পটেটো ভর্তা, কিন্তু আসলে পটেটো পেস্ট বলা যেতে পারে, ম্যাশ বলা যেতে পারে। তো পটেটো পেস্ট আপনি যাতে ইউজ করেন, মানে কি ওটা থেকে আমরা ভর্তা করি, মিক্সড করে ফেলি, তাই না? মিশিয়ে ফেলি। তাহলে পটেটো সাচ আপনি বলেন যে পটেটো পেস্ট, ম্যাশও বলা যেতে পারে, পটেটো পেস্ট। তাহলে আই হ্যাভ টেকেন পটেটো পেস্ট অ্যান্ড ডিম ভাজি। অ্যান্ড, তাহলে অ্যান্ড আমি চিহ্ন দিয়ে বুঝাই দিলাম। ডিম ভাজি, এগ ফ্রাই। তাহলে আই হ্যাভ টেকেন পটেটো অ্যান্ড এগ ফ্রাই, শেষে ইন দ্য মর্নিং যোগ করে দিতে পারেন, না বললেও সমস্যা নাই। তাহলে উত্তর হয়ে গেল আই হ্যাভ টেকেন পটেটো পেস্ট অ্যান্ড এগ ফ্রাই ইন দ্য মর্নিং, আমি সকালে আলু ভর্তা এবং ডিম খেয়েছি। এখন আমার কথা হচ্ছে যে আপনি এইভাবে হয়তো সাজিয়ে গুছিয়ে টেন্স বুঝে, কারণ আপনাকে প্রশ্ন করা হয়েছিল হোয়াট হ্যাভ ইউ টেকেন, তুমি কি খেয়েছো? এখন ধরে নিন এই বাক্যটি আছে, হ্যাভ হ্যাজ আছে, বলেন তো হ্যাভ হ্যাজ থাকলে আর ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে সেটি কোন টেন্স? এবার অনেকে হয়তো চিন্তায় পড়ে যাবে, স্যার আসলে টেন্সের বিষয়ে আমার একটু দুর্বলতা আছে। যাতে দুর্বলতা আছে আমাদের এই ভিডিও ক্লাস এটা দেখার পরে প্রয়োজনে আপনি আমাদের চ্যানেলে ঢুকে দেখুন যে টেন্সের ক্লাসও দেওয়া আছে, খুঁজে নিতে হবে আপনাকে, ঠিক আছে? অসংখ্য ক্লাস দেওয়া আছে, যেগুলো যদি সিরিয়ালি দেখেন তা আমার মনে হয় যে ইংরেজি শেখার জন্য বামে ডানে এদিক ওদিক দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নেই, এখান থেকে যথেষ্ট। তবে আমি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি সেভাবে আপনাকে দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, তাহলে পারবেন। তো টেন্সের সমস্যা থাকলে দেখবেন, আর যারা টেন্স জানে তাদের জন্য তো এটা সহজ। স্যার এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনটা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আপনি বুঝেছেন, কিন্তু কেউ যদি না বুঝে থাকেন যে এটা আমি কীভাবে আনসার করব, তখন আপনি যদি আবল তাবল ইংরেজি, যে আমি মাঝে মাঝে বলি যে ভাঙা ভাঙা ইংরেজি দিয়ে আপনি উত্তর করতে পারেন, তাহলে আপনি কী বলবেন? স্যার মর্নিং টেকেন পটেটো,
পটেটো ভর্তা, পটেটো ধরেন পটেটো পেস্ট আপনি বললেন যে মর্নিং টেকেন পটেটো পেস্ট অ্যান্ড স্যার এগ এগ, মানে আপনি ভালো করে সাজুগুজি সুন্দর করে বলতে পারছেন। আপনি কি বললেন যে স্যার মর্নিং টেকেন, এই মর্নিং টেকেন এটা কথা হলো? এটা তো উল্টোপাল্টা ব্যাপার। কিন্তু উল্টোপাল্টা ব্যাপার হলো আমি আসলে স্পিকিং করে মনের ভাব প্রকাশ করা যায় কীভাবে সহজে, সেই টেকনিক শেখাচ্ছি। আপনি যে ভুল বলবেন, সবসময় ভুল শিখবেন, ব্যাপারটা তা নয়। ইফ ইউ আর উইক, দিস টেকনিক ইজ ফর ইউ। আপনি যদি দুর্বল হয়ে থাকেন, এই কৌশলটা আপনার জন্য। তাহলে আপনি বললেন যে স্যার মর্নিং টেকেন পটেটো পেস্ট স্যার অ্যান্ড এগ স্যার ফ্রাই। যাই হোক, এভাবে বলে আপনি মনোভাব প্রকাশ করতে পারেন। সো এটা কিন্তু কঠিন কিছু না। তাহলে আপনাকে বুঝতে হবে অন্তত প্রশ্নটা কি, এবং প্রশ্নটা বুঝে নিয়ে তার টেকনিক্যালি কি আনসার করা যেতে পারে সেইটা নিয়ে আপনাকে ভাবতে হবে। ভাগা ভাগা ইংরেজি কিন্তু এইভাবে আপনি বলতেই পারেন, খুব সহজ ব্যাপার। এই জন্য জাস্ট আপনাকে কি জানতে হবে, অন্তত শব্দার্থগুলো এলোমেলোভাবে বললেও অনেক সময় মনোভাব প্রকাশ পায়। তবে কিছু কিছু সময় সমস্যা হয়ে যেতেও পারে, তবে বেশিরভাগই আপনি মনোভাব প্রকাশ করতে পারবেন যারা দুর্বল এইভাবে। তাহলে খেয়াল করবেন, ঠিক আছে? আর আমাদের ওই বইটা নেবেন, বইটা নিয়ে যখন ক্লাসগুলো আপনি প্র্যাকটিস করবেন, তখন আপনার দক্ষতা অনেকটাই বাড়বে। তখন আশা করি আরও ভালোভাবে বলতে পারবেন ইনশাআল্লাহ। এনিওয়ে, সো কাম টু দ্য পয়েন্ট। এবার দেখা গেল যে আপনাকে আরেকটা কোশ্চেন করা হলো। আমি একটু এখানে ক্লিয়ার করে দিই, বোর্ডটা ক্লিয়ার করে দিয়ে আপনাদেরকে দেখাই প্রশ্নটি। তাহলে প্রথম প্রশ্নগুলো হচ্ছে হোয়াট হ্যাভ ইউ টেকেন ইন দ্য মর্নিং। ওকে, হোয়াটস ইউর ফেভারিট ফুড? আপনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনার প্রিয় খাবারটা কি। আসলে মানে স্পিকিংটা আসলে কিভাবে করবেন। হোয়াটস ইউর ফেভারিট ফুড, FAVOURITE। এই ফেভারিট বানানটা দুই রকম হয়, একটা হচ্ছে FAVORITE, মানে ইউটা থাকে না, ওটা হচ্ছে আমেরিকান স্পেলিং, ওকে, আমেরিকান যে বানানটা বা ইংলিশটা। আর একটা হচ্ছে এই যে যেটা লিখছে FAVOURITE, ইটস ব্রিটিশ, ওকে, এটা কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্ট। সো যাই হোক, তাহলে হোয়াটস ইউর ফেভারিট ফুড। আচ্ছা, এই উচ্চারণটা আরেকটু বলি যে এই যে আমরা অনেকে ফেভারিট, আমরা কিন্তু অনেকে বলি ফেভারিট, মাই ফেভারিট গেম। এই যে ফেবা এই বাটা টানবেন না, বয়ে যে ব্রেক দেন, ফেভারিট এইভাবে বলবেন, হ্যাঁ, ওকে। তাহলে শুনতে ভালো লাগবে। হোয়াটস ইউর ফেভারিট ফুড, আপনার প্রিয় খাবার কি। এবার আপনি বলেন যে স্যার ফেভারিট ফুড, মেনি ফুড, ফেভারিট ফুড ইউ নো নুডলস লাইক অ্যান্ড পাস্তা লাইক and some food sir biryani favorite like very much। আবল তাবল যে আই যে সাবজেক্ট, আই লাইক বিরিয়ানি, আই লাইক নুডলস অ্যান্ড আই অলসো লাইক পাস্তা। আপনি এভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে পারছেন না, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। এভাবে আপাতত বলে মনের ভাবটা প্রকাশ করার চেষ্টা করুন। তাহলে আপনি এভাবেই বলতে পারেন যে আমার ফেভারিট ফুড এটা ওটা ইত্যাদি। কিন্তু সাজিয়ে গুছিয়ে বলতে গেলে যে মাই ফেভারিট ফুড, আপনি বলেন যে মাই ফেভারিট, FAVOURITE, ফেভারিট ফুডস। এখন বেশ কয়েকটা খাবারের নাম বললে তো আবার ফুডের সাথে এস দিয়ে আপনাকে আর দিতে হবে যে মাই ফেভারিট ফুড স্যার। কিন্তু হোয়াটস ইউর ফেভারিট ফুড, তোমার প্রিয় খাবার কোনটা, একটা সিঙ্গেলটাও আপনি বলতে পারেন। এর বাইরেও আপনি আলাদা কিছু খাবারের নাম অতিরিক্তও বলতে পারেন। তাহলে আপনি বলবেন যে মাই ফেভারিট ফুড ইজ, বললেন যে বিরিয়ানি বানান কি, BIRIANI, বিরিয়ানি। আবার ওয়াইও দেওয়া যায়, যাই হোক হলো, বিরিয়ানি বানান নিয়ে সমস্যা নেই, উচ্চারণটা খেয়াল রাখবেন। তাহলে মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি, ব্রানি হয় না আসলে, বিরিয়ানি, কথাটা হয় বিরিয়ানি। যাই হোক, তাহলে বিরিয়ানি বিকজ তো আপনি বললেন যেটা আমি খুব পছন্দ করি, আই লাইক ইট সো মাচ, আমি এটা বেশ পছন্দ করি। এরপরে আরও কয়েকটা কথা বলতে পারেন যে ইটস ভেরি টেস্টি, এটা খুব স্বাদের, হ্যাঁ। আই এনজয় ইট, ওই এনজয় মানে কিন্তু লাইক করার মতে, যে আই এনজয় ইট, আমি এটা খুব এনজয় করি খাবারটা, ব্যাস। তো কথার কথা এইভাবে আপনি কিছু উত্তর করলেও করে দিতে পারেন যে হোয়াটস ইউর ফেভারিট ফুড, মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি, আই লাইক ইট সো মাচ, ইটস ভেরি টেস্টি, আই এনজয় ইট। ইন দিস ওয়ে ইউ ক্যান আনসার, এভাবে উত্তর করতে পারেন। তো প্রত্যেকটা কোশ্চেন, যে প্রশ্নগুলো আপনাদেরকে মূলত করা হবে, সেই প্রশ্নগুলো আপনাকে আগে ভালো করে বুঝে নিতে হবে যে আপনাকে কি জানতে চাওয়া হয়েছে আপনার কাছে, বা কি বলছেন। সাচ আজ ওই যে সহজ কোশ্চেন, এর আগে আপনাদেরকে কোনো না কোনো ক্লাসে আমি শিখিয়েছি যে আপনি কোথায় বাস করেন। এখন দেখেন, এই বাস করা, মনে করেন আপনি ঢাকায় বাস করেন। এখন ঢাকার আপনি কোথায় আছেন, ঢাকার আপনি মিরপুরে আছেন, কথার কথা 1 2 3 4 5 6, মিরপুর 1 মিরপুর 2 যাই হোক না কেন, মিরপুর, কথার কথা। এখন আপনি প্রশ্নটাকে কি বললাম যে তুমি কোথায় বাস করো। এখন প্রশ্নটা কি করবেন যে ওয়্যার ডু ইউ লিভ ইন, তুমি কোথায় বাস করো, এই যে কোশ্চেনটাই। তখন আপনি আনসার করছেন যে
আই লিভ, সাজিয়ে গুছিয়ে যেটা বলতে আই লিভ অ্যাট মিরপুর ইন, এখন মিরপুর কোথায়? ঢাকায়। তাহলে আপনাকে বলতে হবে যে আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা। এখন আপনি হয়তো এইভাবে বললেন, সাজিয়ে গুছিয়ে বলতে পারবেন, বাট আপনি যদি দুর্বল হয়ে থাকেন যে আপনি হয়তো বলতে পারছেন না, তখন আপনি সংক্ষেপে শুধু যদি মিরপুরও বলেন তাও বোঝা যায়। এখন মিরপুর যে জায়গাটা, এই মিরপুর আবার বিভিন্ন জায়গায় থাকে, কিন্তু বিভিন্ন এলাকাতে আছে। যেমন মনে করেন মিরপুর একটা কুষ্টিয়া জেলায় আছে মিরপুর, আবার মিরপুর এখন ঢাকাতেও আছে, আর অন্য জায়গায়ও থাকতে পারে। তো এখন শুধু মিরপুর বললে আবার কনফিউজড হয়ে যেতে পারে, তখন আপনি যোগ করলে যে মিরপুর ঢাকা। হোয়াট ডু ইউ লিভ ইন, তুমি কোথায় বাস করো? স্যার মিরপুর ঢাকা। এরকম বলেও মনের ভাব প্রকাশ পায়। বাট আই ওয়ান্ট সাজেস্ট ইউ অল, অ্যাকচুয়ালি আপনাদের সবাইকেই সাজেস্ট করতে চাই, পরামর্শ দিতে চাই, ইফ ইউ আর ইন্টারেস্টেড টু টেক পার্ট ইন আইএলস টেস্ট, যদি আইএলস টেস্ট দিতে চান বা আইএলস এক্সামে বসতে চান, তাহলে কিন্তু তখন এখানে স্পিকিং পার্টে আপনাকে যদি এই ধরনের কোশ্চেন করা হয়, তাহলে আপনি এইভাবে আনসার করবেন না যে মিরপুর ঢাকা। মানে ওই যে বললাম না, দুর্বল হলে মনোভাব প্রকাশ করা যায়, ঠিক আছে, ওয়েল, বাট ওইভাবে করলে কি হয়, এখানে কিছু জিনিস থেকে যাচ্ছে, বা আপনার বলার মাঝে হয়তো শব্দের যে কি বলবো এটাকে, শব্দের সঙ্গতি যেটা, বা সাজানো গোছানো, যে কোনটার পরে কোনটা বসবে, কোনটা আগে কোনটা পরে, সেটা হয়তো কিছুটা এলোমেলো করছেন আপনি, যেহেতু আপনি দুর্বল, মনের ভাব প্রকাশ করছেন। কিন্তু এইভাবে করলে কিন্তু আইএলটিএসে ভালো পয়েন্ট আপনি পাবেন না, বা মার্কস আপনি পাবেন না। সো এখন ব্যাপার হচ্ছে যে তাহলে বুঝতে পারলেন যে দিস টেকনিক ইজ নট ফর আইএলটিএস, বাট অ্যাকচুয়ালি আমি যে সঠিক উত্তরগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে সঠিক উত্তর করলে ইউ উইল গেট গুড পয়েন্ট, গুড মার্কস দেয়ার, সেখানে ভালো পয়েন্টস আপনি পাবেন ইনশাআল্লাহ। সো আইএলটিএস যারা দিবেন তারা কিন্তু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বলার চেষ্টা করবেন যে হোয়ার ইউ লিভ ইন, আই লিভ ইন ঢাকা, এটা বলতে পারেন, অথবা লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা, এভাবে বলতে পারেন, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলবেন। ওকে, এখন আপনাকে বলেছে হোয়ার আর ইউ ফ্রম, আপনি শুধু বললেন বাংলাদেশ, বিদেশে গেছেন, সেখানে আপনাকে প্রশ্ন করেছে হোয়ার আর ইউ ফ্রম, বা আপনি আইএলটিএস টেস্ট দিচ্ছেন, ব্রিটিশ কাউন্সিলে আইএলটিএস টেস্ট দিচ্ছেন, দেওয়ার সময় আপনাকে এই প্রশ্নটা করা হয়েছে হোয়ার আর ইউ ফ্রম, আপনি বললেন যে মিরপুর, সে আবার কি কোথায়, কথা কথা সে বোঝে না। তাই ঘটনা হচ্ছে যে আপনি বলবেন যে আই এম ফ্রম মিরপুর ঢাকা, ওকে, মিরপুর, ইট ইজ ইন ঢাকা ডিস্ট্রিক্ট, এটা ঢাকা জেলায়। তখন আমি বুঝলো যে হ্যাঁ, ঢাকা জেলার একটা জায়গা, ঢাকার অভ্যন্তরে একটা জায়গা হচ্ছে মিরপুর। ওকে, এভাবে বলতে পারেন হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে আসছেন, আপনি বললেন যে আই এম ফ্রম খুলনা, আই এম ফ্রম খুলনা, হ্যাঁ এটা বললে হবে, আপনার বলতে আই এম ফ্রম খুলনা অ্যান্ড ইটস ভেরি ক্লোজ টু দ্য বে অফ বেঙ্গল, এটা বঙ্গোপসাগর খুব নিকটবর্তী, অ্যান্ড ইটস আ সাউদার্ন ডিস্ট্রিক্ট অফ আওয়ার কান্ট্রি অর সাউদার্ন ডিভিশনাল সিটি, বিভাগীয় শহর যেটা, এটাও বলা যেতে পারে। হ্যাঁ, তাহলে এইভাবে সাজিয়ে গুছিয়ে বললে বেশি ভালো হয়। আর সিম্পলি যারা দুর্বল মনের ভাব প্রকাশ করতে চান, বাট অ্যাকচুয়ালি নট ফর আইএলটিএসের জন্য নয়, তারা আমি যেভাবে টেকনিক আপনাকে শেখালাম, আপনি ওইভাবে গড়পড়তা বলে মনের ভাবটা তো প্রকাশ করেন। বিশেষ করে যারা প্রবাসী বন্ধুরা আছে, আমি প্রায় বলে থাকি যে প্রবাসী বন্ধুরা, তাদের কিন্তু এত হাই থটের অ্যাডভান্স লেভেলে সুন্দর করে গ্রামার টামার ঠিক রেখে ইংরেজি বলার প্রয়োজন পড়ে না। তাদের এতটুকু প্রয়োজন হয় যে আমি যেন আমার মনের ভাবটাকে প্রকাশ করতে পারি, এই কাপড়ের সাথে কথা বলতে পারি। তখন এখন প্রবাসী বন্ধু দেখা যাচ্ছে যে কোথাও রেস্টুরেন্টে গেছেন খেতে, এখন সেখানে বেশ হাইফাই একটা ভালো রেস্টুরেন্টে গেছেন, এখন ওখানে যাবার ইংরেজিতে অর্ডার করতে ইংরেজি বলতে হয়, তারা এসে বলছে এক্সকিউজ মি, হাউ ক্যান আই হেল্প ইউ স্যার, আপনাকে কীভাবে সহযোগিতা করতে পারি। তো এখন ওইখানে আপনাকে খুবই স্মার্টলি ইংরেজি বলার দরকার নেই। এখন আপনি ইয়েস ফুড, ইয়েস ফুড আইটেমস নেমস প্লিজ, ওকে ফুড লিস্ট, বা এরকম টুক, আরে খাবারের নাম কি আছে বা একটা লিস্ট দেখান, এরকম হয়তো বলতেছেন। তো ও শিওর স্যার, ওকে। এখন দেখা যাচ্ছে যে আপনাকে বলো যে হুইচ ফুড ডু লাইক টু টেক, আপনি কোন খাবার খেতে চান, বা ইউ ক্যান চুজ ফ্রম দিস লিস্ট, এই লিস্ট থেকে চুজ করতে পারেন। তখন আপনি দেখা যাচ্ছে যে একটা কিছু বলে দিলেন যে সাজিয়ে গুছিয়ে বলা দেখেন যে আইড লাইক টু টেক টেস্টি ফুড অ্যান্ড ডু হ্যাভ দ্য বার্গার অর এনি, কী বলা যেতে পারে, বার্গার আর কি খাই, ওই যে পিৎজা, হ্যাঁ ডু হ্যাভ পিৎজা, ডু হ্যাভ বার্গার, এভাবে সাজিয়ে গুছিয়ে গ্রামার ঠিক রেখে আপনার বলার কোনো প্রয়োজন নেই। ওকে প্লিজ পিৎজা প্লিজ অ্যান্ড টেস্টি পিৎজা, ও ইয়েস স্যার, ওকে, সো ইয়েস কুইক বিজি 5 minutes কুইক, বলতে চাচ্ছেন ভাই 5 মিনিটের মধ্যে যদি দিয়ে আমরা ব্যস্ত আছি, তাড়াতাড়ি এবার চলে যাবো, কথার কথা, উই আর সো বিজি অ্যান্ড উই হ্যাভ টু গো ব্যাক অ্যান্ড প্লিজ ডোন্ট টেক টু মাচ টাইম অ্যান্ড ট্রাই টু ডেলিভার ইট উইদিন 5 minutes, 5 মিনিটের মধ্যে এটা ডেলিভার দেওয়ার চেষ্টা করেন। এত সাজিয়ে গুছিয়ে বলার দরকার নাই, এটা বুঝতে হবে স্পিকিংটা কি। অনেক বড় বড় বাক্য বলে মনোভাব প্রকাশ করতে হয়, দেয়ারস নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল লাইক দিস, এ ধরনের কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে বড় বড় বাক্য বলে মনোভাব প্রকাশ করতে হবে। ইটস নট আ টক শো, এটা কিন্তু টক শো না।
তাহলে ছোট ছোট করে এইভাবে কথা বলবেন, মনোভাব প্রকাশ করবেন। ইনশাআল্লাহ আশা করি যে শুধু আপনি যতই দুর্বল হন না কেন, ইনশাআল্লাহ আশা করি এই টেকনিকগুলো ফলো করলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। তবে মূল শব্দগুলো জানতে হবে আর এভাবে বলতে হবে। আরেকটা বিষয় আছে যে আপনার ভিতরে সাহস থাকতে হবে আর লজ্জা রাখা যাবে না। লজ্জা রাখা যাবে না, তাহলে কিন্তু বলতে পারবেন না। হ্যাঁ, বি কনফিডেন্ট, বি ব্রেভ অ্যান্ড বোল্ড, সাহসী হন, সাহস রাখুন। ইনশাআল্লাহ ইউ ক্যান স্পিক ইংলিশ, আপনি ইংরেজি বলতে পারেন। সো গাইজ, তো যাই হোক, আজকে এই মোটামুটি উপদেশধর্মী যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আর কন্টিনিউ করতে চাচ্ছি না। আজকে এই ছোটো টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। পরবর্তীতে শেষের দিকে আবারও মনে করিয়ে দিচ্ছি, যারা খুব সহজে ইংরেজি শিখতে চান, প্রবাসী বন্ধুরা হলেও আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখবেন যে স্ক্রিনে দেওয়া থাকে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করুন, আমরা ব্যবস্থা করব। আর যারা বাংলাদেশে অভ্যন্তরে নিতে চান, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা বইটা পাঠিয়ে দেবো বাংলাদেশের যে কোনো জেলায়। কল করুন, অর্ডার করুন, 715 টাকার টোটাল কস্ট, কুরিয়ার খরচ সহ, ঠিক আছে? যেহেতু এটা কোর্স ম্যাটেরিয়াল, একটু কষ্ট করুন, ইংরেজি শিখুন, ভালো ক্যারিয়ার করুন। সবার শুভকামনা করে আপাতত এই টিউটোরিয়াল এখানেই শেষ করছি। কথা হবে নতুন কোনো ক্লাসে। অ্যান্টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।